ওকে। তো আজকের ক্লাস হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এন্ড মেথোলজিস। তো আমরা আগে হচ্ছে যে মডিউলস 1 কমপ্লিট করলাম, এন্ড হচ্ছে যে মডিউলস 2টাও কমপ্লিট করছি, যদিও এখানে 4টা ক্লাস নেওয়ার কথা ছিল, বাট হচ্ছে যে আমরা এক ক্লাসে মডিউলস 2টা কমপ্লিট করলাম, লিনাক্স ফর হ্যাকার। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে যে পেনিট্রেশন টেস্টিং এন্ড মেথোলজিস। তো এইখানে আমরা বেশি কিছু জানবো না, বা হচ্ছে যে দুইটা আছে, রিকগনাইজেশন বা হচ্ছে যে এনুমেরেশন। এই দুইটা বিষয় আজকে কভার করব। যদিও এখানে 4টা ক্লাস আমি ধরে রাখছিলাম, বাট দেখা যাক কয়টা ক্লাস লাগে। তো বাকি যে কাজগুলো আছে, এক্সপ্লয়টেশন, তারপর হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন, এগুলো হচ্ছে যে একটা সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার পরে এই কাজগুলো করা লাগে। তো এখন একটা সিস্টেমের অ্যাক্সেস নিতে গেলে আমাদের আগে কি করতে হবে? আগে সিস্টেম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, বা আইডিয়া নিতে হবে। ওকে। তো আমাদের একটা সিস্টেমের অ্যাক্সেস নিতে হলে আমাদের কি থাকতে হবে? সিস্টেম সম্পর্কে ইনফরমেশন, ভালো একটা ইনফরমেশন বা ডিটেলস জানা লাগবে। তো ওইগুলা ডিটেলস গুলা কিভাবে নিব বা কিভাবে ইনফরমেশন গুলা গ্যাদার করব, ওইটার জন্য কিছু ভাগ আছে, বা ভাগ বলতে হচ্ছে যে কিছু পার্টিশন করা আছে, ধাপ আছে। যে এই ধাপের পরে এইটা, এটার পরে এটা, এটার পরে এটা, একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স মেনটেন করা হয়। যেটা হচ্ছে যে রিকগনাইজেশন, ইনুমেরেশন, তারপর হচ্ছে এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন। এটা হচ্ছে যে পেন্টেশন টেস্টিং এর মেথোলজিস, মানে মেথড। পেন্টেশন টেস্টিং কি? পেন্টেশন টেস্টিং হচ্ছে যে কোন একটা সিস্টেম ভালনারেবল কিনা ওইটা চেক করা। ওইটা চেক করা হচ্ছে পেন্টেশন টেস্টিং। ভালনারেবল বলতে হচ্ছে যে বাগ আছে কিনা বা ভুল আছে কিনা, এরকম কিছু। ওইটা হচ্ছে পেন্টেশন টেস্টিং। ওকে। তো আমরা হচ্ছে যে মডিউলস 3-এ আছি, যেটা হচ্ছে যে পেন্টেশন টেস্টিং এন্ড মেথোলজিস। তো এখানে আমাদের থিওরিটিক্যাল কিছু বিষয় আছে, থিওরিটিক্যাল বিষয়গুলো আমাদের জানতে হবে। এন্ড দেন আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যাল যে বিষয় আছে, আজকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা দেখব। তো রিকগনাইজেশনের জন্য হচ্ছে যে আমাদের অনলাইনে বিভিন্ন টুলস আছে, এন্ড হচ্ছে যে অফ লিনাক্সেরও কিছু টুলস আছে। আচ্ছা, রিকগনাইজেশন কি? মূলত রিকগনাইজেশনটা কি? রিকগনাইজেশন হচ্ছে যে একটা সিস্টেমে কিছু ইনফরমেশন, সেটা ওয়েবসাইট হোক, লাইক আমি ওয়েবসাইটের যদি এক্সাম্পল দিই, এইখানে ওয়েবসাইটের কি থাকে, একটা একটা থাকে ডোমেইন নেম থাকে, আর কি থাকে, ওয়েবসাইট হোস্টিং করার যে এ আছে, হোস্টিং থাকে, ওয়েব হোস্টিং, হোস্ট করা হয়। হোস্ট কোথায় করা হয়? একটা সার্ভারে। আর সার্ভারটা ওটা কিভাবে তৈরি? ওটা হয়তো লিনেক্সে, বা হচ্ছে যে অ্যাপাসিতে, বা কোনো একটা হচ্ছে যে সার্ভারের অনেকগুলো টাইপস আছে, এই টাইপস গুলাতে মানে সার্ভার প্রোভাইড করে, এরকম অনেক কিছু অনেকগুলো সিস্টেম আছে, এগুলোতে সাইট গুলো তৈরি হয়। এখন এই যে একটা সিকোয়েন্স, কি, একটা ডোমেইন নেম ওয়েবসাইটের, তারপরে কি ওয়েবসাইটটা কোথায় হোস্ট করা হয়েছে, তারপরে এই হোস্টিং সিস্টেমটা আসলে কোন সার্ভারে তৈরি, দেন ওই সার্ভারটা কি লিনাক্স বেসড নাকি উইন্ডোজ বেসড, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা গ্যাদার করাই হচ্ছে যে আপনার রিকগনাইজেশন আর হচ্ছে ইনুমেরেশন। ওকে। এই যে এই দুইটা বিষয় হচ্ছে যে এই ইনফরমেশন গুলা গ্যাদার করে। আর বাকি যে দুইটা বিষয় আছে, এক্সপ্লয়টেশন আর হচ্ছে যে পোস্ট এক্সপ্লয়টেশন, এগুলো হচ্ছে যে আমরা এই সিস্টেমের যে ইনফরমেশন গুলো পাইলাম, আমরা এখান থেকে হচ্ছে যে একটা ধারণা পাইলাম রিকগনাইজেশন দিয়ে, দেন এনুমেরেশন দিয়ে হচ্ছে যে আরো বেশি ধারণা পাইলাম, দেন এইগুলা ইনফরমেশন গুলা কাজে লাগায়, যে যে ইনফরমেশন গুলো আমরা পাইছি বা গ্যাদার করছি, ইনফরমেশন গুলা কাজে লাগায় আমরা এখন চেক করব যে এই ইনফরমেশন গুলাতে আসলে কোনো ধরনের ভুল বা ত্রুটি বা বাগ আছে কিনা। ওটা চেক করে কোথায়? এক্সপ্লয়টেশনের মধ্যে। দেন হচ্ছে যে ওটারে এক্সপ্লয়েট করে। এক্সপ্লয়েট মানে হচ্ছে যে হ্যাক বা হচ্ছে যে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে। দেন যদি অ্যাক্সেস নিতে পারে, তারপর হচ্ছে যে ওই অ্যাক্সেসটা আপনার হচ্ছে যে মেনটেন্স করার জন্য, ধরেন আমি আপনার একটা সিস্টেমের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে ওই সিস্টেমটা আসলে মেনটেন্স করার জন্য, যে আমি চাইতেছি যে এটা আমি মেনটেন্স করবো, তখন আসলে পোস্ট এক্সপ্লয়শনের দরকার হয়, বলছে পোস্ট এক্সপ্লয়শন করা হয়, এই মেনটেন্সটারে বলা হয় পোস্ট পোস্ট এক্সপ্লয়শন। তো ধাপগুলো তো বুঝছেন যে 4টা ধাপ। তো এইখানে আবার, এইখানে রিকগনাইজেশনে আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে যে পেসিভ রিকগনাইজেশন, আর একটা হচ্ছে যে অ্যাক্টিভ রিকগনাইজেশন। পেসিভ রিকগনাইজেশন কি, অ্যাক্টিভ রিকগনাইজেশন কি, আমরা হচ্ছে স্লাইডের মধ্যে দেখি।
আমরা এই সব কিছুরই কিন্তু ডিটেলস আছে, সবকিছু ডিটেলসই আমরা দেখবো। ওকে। ওকে, তো রিকগনাইজেশন হচ্ছে যে ইনফরমেশন গ্যাদারিং, ওইটুকু আপনারা জানেন যে রিকন করা মানে হচ্ছে যে ইনফরমেশন গ্যাদার করা। ওইটার মধ্যে আবার দুই ধরনের আছে টাইপস, একটা হচ্ছে প্যাসিভ রিকগনাইজেশন আর একটা হচ্ছে অ্যাক্টিভ রিকগনাইজেশন। আর রিকগনাইজেশনের মধ্যে বেশ কিছু টুলস ব্যবহার হয়, একটা হচ্ছে হুইজ, এনএস লুকআপ এন্ড আদার্স, আরো কিছু টুলস আছে। যে টুলস গুলোর মাধ্যমে মূলত ইনফরমেশন গ্যাদার করা হয়। দেন হচ্ছে যে এখানে ইনফরমেশন গ্যাদারিং, এখানে রিকগনাইজেশন কেমনে ইনফরমেশন গ্যাদার করে, এটার একটা থিওরিটিক্যাল একটা বিষয় দেওয়া আছে যে কেমনে কি করে। তো তারপরে হচ্ছে এখানে আছে যে একটা ডোমেইন নেম সিস্টেম, যেটা আমি বলতেছিলাম যে ডোমেইন নেম থেকে যে একটা ওয়েবসাইটের কি থাকে, যে একটা ডোমেইন থেকে, ডোমেইন থেকে তারপরে কি করা যায়, যে কিছু ইনফরমেশন বের করা যায়। তো ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে এটা এখানে বলা হয়েছে। আমরা যখন একটা ওয়েব সার্ভার রান করি, বিষয়গুলো হয়তো আপনারা একটু মানে ক্রিটিক্যাল লাগতে পারে, তারপর একটু বুঝেন। আমরা যখন একটা ওয়েব সার্ভার রান করি, এটা লিনাক্সে হইতে পারে বা সেন্টওএস বা বিভিন্ন ডিস্ট্রিবিউশন, লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন ওয়েবসাইটে রান হয়, বা উইন্ডোজের কোন একটা সার্ভারে আমি একটা ওয়েবসাইট হোস্ট করলাম বা রান করলাম, ওয়েব সার্ভার তৈরি করলাম। এখন ওই ওয়েবসাইটটারে অ্যাক্সেস করার জন্য তারা একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে, বা আমরা একটা আইপি অ্যাড্রেস জেনারেট করি, বা হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস নিই। এটা হতে পারে স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি তো হয় না, স্ট্যাটিক আইপি হয়। স্ট্যাটিক আইপি মানে হচ্ছে যে চেঞ্জ হয় না আইপিটা। তো এই আইপি অ্যাড্রেসটা কি হয়, যে 192.168.0.0.1, সরি, 0.0.1, মানে চারটা ব্লক থাকে। তো এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা আমরা যদি কাউরে দেই, ধরেন যে ফেসবুক ডট কম এর আইপি অ্যাড্রেস 10.10.292.0, এরকম কিছু একটা সামথিং, মানে ধরেন ধরার জন্য বললাম। এখন ওইটা যদি লেখা লাগতো, তাইলে কি মানে ওটা মনে রাখা পসিবল না, বা ভুলে দিতাম আমরা। তো এইটারে মার্কসিং করার জন্য মূলত ডিএনএস সার্ভার বা হচ্ছে যে ডিএনএস ডোমেইন নেম সিস্টেমটা ব্যবহার করা হয়। আর ডোমেইন নেম সিস্টেমটা ব্যবহার হয় কেমনে, যে এই যে একটা আইপি অ্যাড্রেস আছে, বা আমাদের সার্ভারে যে একটা আইপি অ্যাড্রেস আছে, এই সার্ভারের আইপি অ্যাড্রেসটারে কল করে হচ্ছে যে একটা নাম দিয়ে, যেমন ফেসবুক ডট কম এর আন্ডারে একটা আইপি অ্যাড্রেস থাকবে। এই আইপি অ্যাড্রেসের মধ্যে, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে যে সার্ভারের আইপি। তো ইজিলি মানুষ হচ্ছে যে ইউজ করতে পারবে। এটা মূলত হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। তো এই ডোমেইন নেম সিস্টেমটা আবার নিয়ন্ত্রণ হয় ডিএনএস সার্ভারের মধ্যে। তো এই বিষয়গুলো আমরা গ্রাফিক্যালি যদি একটু দেখি, তাহলে হচ্ছে যে আমরা আরো ভালো বুঝবো। বাট আপনারা কি বুঝতেছেন কিনা যদি একটু রেসপন্স করতেন। জি ভাই, বুঝতেছি। জি, জি, বুঝতেছি। ঠিক আছে, তো আমরা একটু গ্রাফিক্যালি দেখি ডিএনএস সার্ভারটা মূলত কিভাবে কাজ করে। তো আমরা বিপিএন সিস্টেমটা, বিপিএন এ যখন আমরা গেছিলাম তখন হয়তো আমরা একটু দেখছিলাম যে হচ্ছে যে বিপিএনটা কিভাবে আসলে কাজ করে। এইখানে আমাদের হচ্ছে যে একটা একটা এটা কি, একটা হচ্ছে পিসি, ধরেন এটা একটা পিসি, বা হচ্ছে যে ক্রোম ব্রাউজার এটা। তো সে কোথায় যাবে, নর্মালি সে কোথায় যায়, আইএসপি তে যায়, তাই না? আইএসপি তে যায়। তারপরে এইটুক তো আমাদের ক্লিয়ার যে এখান থেকে পিসি থেকে আমাদের রাউটার, মানে রিকোয়েস্ট গুলা বা ক্রোম থেকে রিকোয়েস্ট গুলা কোথায় যায়, পিসি আইএসপি তে যায়, বা হচ্ছে যে রাউটারে যায়, রাউটারে যে সার্ভার আছে ওইখানে যায়, বা রাউটারে যায়, রাউটার এখানে আইএসপি তে ফরওয়ার্ড করে। ভিপিএন এর ক্লাসে কিন্তু আমি এটা বুঝাইছিলাম। ওকে। তো এই আইএসপি কি করে, যখন সে ফেসবুক.কম লিখে, ক্রোম যখন ফেসবুক.কম লিখে, তখন আইএসপি কি করে, সে চেক করে যে ডিএনএস সার্ভারে ওইটারে ফরওয়ার্ড করে দেয়। ডিএনএস সার্ভারে গিয়ে চেক করে ফেসবুক.কম এর আন্ডারে কি আইপি অ্যাড্রেস আছে। এটা হচ্ছে যে ডিএনএস সার্ভার। তো এখানে যদি আমি একটু লেখা ট্রাই করি, এটা হচ্ছে যে ব্রাউজার, এটা বি দিলাম, বি, ক্রোম লিখলাম, CHROME, এটা হচ্ছে ক্রোম ধরে নিলাম। ধরতে তো আর অসুবিধা নাই, তাই না? ওকে। তো এটা হচ্ছে ক্রোম। আর
এটা ধরেন হচ্ছে যে আইএসপি, আইএসপি। ওকে। আর এটা হচ্ছে যে ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার। এন্ড এখানে কানেকশনটা কেমনে হয়? কানেকশনটা হয় হচ্ছে আপনার রুমে যখন facebook.com টাইপ করলো, সে যায় হচ্ছে রাউটার হয়ে, বা রাউটার যদি কানেক্টেড থাকে সে রাউটার হয়ে আইএসপি তে যায়, আইএসপি যে সার্ভার আছে ওইখানে যায়। তো আইএসপি সার্ভার যায় হচ্ছে এই রিকোয়েস্টটা নিয়ে ডিএনএস সার্ভারের কাছে, যে সে facebook.com টাইপ করছে, তো এখন তুমি facebook.com এ কি কি আছে তুমি একটু চেক করো। এই ডিএনএস সার্ভার মূলত হচ্ছে যে প্রোভাইড করে মূলত এই যে নেম চিপ, তারপরে হচ্ছে যে ডোমেইন নেম যারা সেল করে, তারা মূলত একটা অর্গানাইজেশনের আন্ডারে একটা লাইসেন্স নিয়ে তারা এই ডিএনএস নেম গুলা বা হচ্ছে যে facebook.com বা এইগুলা সেল করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড। তো সে চেক করে যে facebook.com এর আইপি অ্যাড্রেসে আছে কি 192.168.0 আছে, facebook.com এর আইপি অ্যাড্রেস আছে ধরেন 192.168.0 আছে। এটা আছে কোথায়? facebook.com, facebook.com এই facebook.com এ আছে হচ্ছে আপনার এআইপি অ্যাড্রেসটা। ওকে। তো এখন আইএসপি ডিএনএস সার্ভারে দেখলো যে facebook.com এ আছে এআইপি অ্যাড্রেসটা, তখন সে মূলত যায় হচ্ছে যে ডিএনএস এর যে এআইপি অ্যাড্রেস তখন facebook.com এ যায় না কিন্তু, এই ডিএনএস সার্ভার কি করে এআইপি অ্যাড্রেসে ফরওয়ার্ড করে। এআইপি অ্যাড্রেস যায় হচ্ছে যে আপনার ফেসবুকের যে মেইন সার্ভার আছে, ফেসবুকের যে মেইন সার্ভার ওইখানে যায় এআইপি অ্যাড্রেস। এটা হচ্ছে যে FACEACRBER সার্ভার। ওকে। তো এই এই আইপি অ্যাড্রেসের থ্রুতে সে যায় হচ্ছে ফেসবুকের সার্ভারে। তো ফেসবুক সার্ভারে যাওয়ার পরে ফেসবুক সার্ভার কি করে যে ঠিক আছে যেহেতু আসছে, তাহলে আমরা তারে হচ্ছে যে রিকোয়েস্টটা ব্যাক দিয়ে দিই। তো এইখানে যে এই যে ক্রোম থেকে যে এখানে আসছে, এখানে কিন্তু ক্রোমের যে আমাদের যে ডিভাইসে যে আইপি অ্যাড্রেস আছে, পাবলিক আইপি আছে, ওই পাবলিক আইপির থ্রুতে কিন্তু এই কাজগুলা হয়। দেন হচ্ছে যে আমাদের ফেসবুক সার্ভার কি করে ঠিক সেম এতে সে আবার রিকোয়েস্ট গুলা ব্যাক ব্যাক করে, যে সেম অ্যাড্রেসে, সেম আইপি অ্যাড্রেসে আমাদের যে আইপি অ্যাড্রেস গুলা রিকোয়েস্ট ব্যাক করে ডিএনএস সার্ভারে। দেন ডিএনএস সার্ভার থেকে যেখানে রিকোয়েস্ট আসছিল ঠিক ওইখানে যায়, এন্ড ওইখান থেকে আইএসপি আবার রুমের মধ্যে আমাদের পাঠায় দেয়, এন্ড আমরা facebook.com এ ঢোকার পরে লগ ইন ইন্টারফেসটা দেখতে পারি, ফেসবুকের ইন্টারফেসটা দেখতে পারি। তো এই যে ফেসবুকের ইন্টারফেসটা দেখার আগ পর্যন্ত যে কাজগুলা হয়, এই কাজগুলো হচ্ছে যে এই ওয়েগুলা ফলো হয়ে মূলত কাজগুলা হয়। এখন এইখানে আমাদের এখানে ক্যাশ সার্ভার থাকে, আপনারা হয়তো নাম শুনছেন যে ক্যাশ সার্ভার। তো এখানে ডিএনএস সার্ভারের আগে মূলত হচ্ছে যে ক্যাশ সার্ভারটা থাকে। তো আইএসপি পরে কি করে যে যখন facebook.com দেখে, আইএসপির একটা মানে এখানে একটা বাংলাদেশের বা হচ্ছে যে কোনো দেশের এখানে একটা ক্যাশ সার্ভার থাকে। এই ক্যাশ সার্ভারটা আমি জানি না কতটুকু নিতে পারতেছেন আপনারা বা বুঝতেছেন কিনা। এই ক্যাশ সার্ভারটা কি করে, যদি একবার এখানে ঢোকার পরে গুগল ড্রাইভে দেখেন ভিডিও গুলা কিন্তু বাফার করে, গুগলের ক্যাশ সার্ভার বাংলাদেশে নাই ওই জন্য বাফার করে ভিডিও দেখতে গেলে অনেক সময়। তো এইখানে হয় কি যে যখন ফেসবুক সার্ভার থেকে রিকোয়েস্ট গুলা ব্যাক করে, যখন দেখলো যে ফেসবুকের আন্ডারে এআইপি অ্যাড্রেসটা আছে, তখন সে এটারে আবার সেভ করে ফেলে, এখান থেকে এটারে সেভ করে ফেলে যে ঠিক আছে যে তুমি এখানে সেভ থাকো facebook.com এর, মানে facebook.com এর যে আইপি অ্যাড্রেসটা আছে এটা এখানে সেভ থাকে। তো পরবর্তীতে সে কি করে, আইএসপি কি করে, তার যে নিজস্ব সার্ভার আছে এই নিজস্ব সার্ভার থেকে সরাসরি ফেসবুক সার্ভার চলে যায়, যে তখন আর ডিএনএস সার্ভারে হিট করা লাগে না। কারণ ডিএনএস সার্ভারে অনেক ডাটা থাকে, অনেক ডাটা থাকলে হয় কি যে এগুলা দুধ নিতে বা হচ্ছে যে দেখতে অনেক টাইমের ব্যাপার। তো এইখানে টাইমটা একটু শর্ট হয়, শর্ট হলে যে আমরা ফার্স্ট আমরা ইনফরমেশন গুলো দেখতে পারি। মূলত ডিএনএস, যদিও এখানে ডিএনএস সার্ভার বলে থাকে, আমি ক্যাশ সার্ভারের
কিছু অংশ আলোচনা করছি, যদি ক্যাশ সার্ভারের আরো বিষয় আছে, বেসিক আছে, যেগুলো আমাদের কোর্সে দরকার নাই, বাট শেখার জন্য আপনারা গুগল ইউটিউব দেখে শিখতে পারেন। বাট বেসিক যে এটা আছে এটা আপনারা বুঝতে পারছেন, যে একটা ডোমেইন নেম থাকে, ডোমেইন নেমের আন্ডারে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে, সেটা হচ্ছে ডিএনএস সার্ভারে। দেন ডিএনএস সার্ভার থেকে আমরা হচ্ছে যে মেইন সার্ভারে যাই, মেইন সার্ভার আবার ওইগুলা রিকোয়েস্ট গুলো ব্যাক করে। ওইটুকু তো ক্লিয়ার? আপনারা বুঝছেন কিনা একটু যদি রেসপন্স জি করতেন। স্যার, বুঝছি। জি এই ভাইয়া ক্যাশ বুঝছি। সার্ভারটা আপনার কিছুদিন আগে তাইলে বাংলাদেশ ব্যান করে দিয়ে আমার ফেসবুক বা মানে করেন ব্রাউজ করা বন্ধ করে দিয়েছিল, তাই না? না, মানে ক্যাশ তারা ক্র্যাশ। সার্ভার, ক্যাশ সার্ভার না, মানে কিছুদিন আগে না, অনেকদিন আগে হচ্ছে যে বাংলাদেশের ক্যাশ সার্ভার হচ্ছে ইউটিউবের ক্যাশ সার্ভার বন্ধ করছিল, বা হচ্ছে যে গুগলের ক্যাশ সার্ভার বন্ধ করছিল। বন্ধ করছিল, এই জন্য আমরা ব্রাউজ করতে পারি নাই। হ্যাঁ, আর হচ্ছে যে আমি ওই যে আন্দোলনের সময় যে বিষয়টা হয়েছিল, এটা হচ্ছে যে ব্লক করছিল ফেসবুক। এগুলো ব্লক করা যায় বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, যে হচ্ছে যে আমি এই রিকোয়েস্ট গুলো, কান্ট্রি ওয়াইজ না, রাউটারও আপনি চাইলে আপনার রাউটারের মধ্যেও এই কাজগুলো করতে পারবেন, যে এই সাইট গুলারে আপনি চাইলে ব্লক করে দিতে পারবেন। ব্লক করে দিলে সে আপনার রাউটারের থাকা অবস্থায়, কানেক্টেড থাকা অবস্থায়, সে এই সার্ভার সাইট গুলা সে ভিজিট করতে পারবে না। তো মূলত বাংলাদেশে এই যে আন্দোলনের সময় যে বন্ধ করছিল, মূলত তারা ওইভাবেই বন্ধ করছিল, যে যেহেতু আইএসপি তাদের এখানে বিআরটিসির নিয়ন্ত্রণে, তো বিআরটিসি কর্তৃক এখানে কিছু সাইট সে ব্লক করে রাখছিল। তো বিষয় হচ্ছে যে ওইরকম। আচ্ছা, ওই বিষয়ে আমরা না যাই। আর ক্যাশ সার্ভারটা মূলত হচ্ছে যে এইভাবে কাজ করে, যে হচ্ছে যে ডাটাগুলো, ক্যাশ মানে কি, ক্যাশ মানে হচ্ছে যে টাকা পয়সা এরকম কিছু, বাট এখানে ক্যাশ হচ্ছে যে ডাটা, বা হচ্ছে যে, আচ্ছা ক্যাশ আমরা পরে আলোচনা করি। জাস্ট ডোমেইন নেম সিস্টেমটা আপনারা বুঝছেন কিনা ওইটা আপনারা বলেন। জি ভাইয়া বুঝছি। জি জি জি। ভাই, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা এখন আবার স্লাইডে চলে যাই। তো আমাদের এখানে ডোমিনেন্ট সিস্টেমটা আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে, facebook.com এর যে আইপি অ্যাড্রেস ওইটা আমরা দেখবো। এন্ড facebook.com এর এখানে কিন্তু যে আইপি অ্যাড্রেসটা যে কানেক্ট হয়েছে, এখানে কিন্তু আরো অনেক কাহিনী আছে, যে নেম সার্ভার আছে, তারপর হচ্ছে যে ডোমিন নেমটা কখন রেজিস্ট্রেশন করছে, কখন রেজিস্ট্রেশনের এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে, সব ইনফরমেশন কিন্তু আমরা বের করতে পারবো। এখন আমরা যদি ডিএনএস সার্ভারের যে ইনফরমেশন গুলো আছে, ডিএনএস সার্ভার থেকে যে যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারবো, এই ইনফরমেশন গুলো যদি আমরা কালেক্ট করি বা হচ্ছে যে বের করি, তাহলে কি আমাদের ফেসবুকের যে সার্ভিস আছে, মানে ফেসবুকের যে সার্ভার আছে, সে কি জানতে পারবে? আমি এখানে বের করব হচ্ছে যে facebook.com এর যে ইনফরমেশন গুলো আমি বের করব। এখানে ফেসবুক সার্ভারের কিন্তু জানার ক্ষমতা নাই যে আমি কি ইনফরমেশন বের করতেছি, বা ফেসবুকে সে এটা শুধু জানতে পারবে ডিএনএস সার্ভার হয়তো জানতে পারবে, যদি ওইগুলা পাবলিকলি থাকে, বা হচ্ছে যে ডিএনএস সার্ভার এগুলা সবাই হিট করে, এখানে এত ইনফরমেশন নেওয়া পসিবল। বাট এখানে ফেসবুক সার্ভার হচ্ছে জানতে পারবো না। এখন এখানে ফেসবুক না হয়ে যদি এখানে টার্গেটেড হইতো, যে এটা হচ্ছে যে মানে এটা একটা বেকটিমের একটা সাইট হইতো, এখানে ক্রোম ঠিক আছে, আইএসও ঠিক আছে, বাট এখানে facebook.com না হয়ে এখানে বেকটিমের একটা সাইট, বা যারা হ্যাক করবো তার সাইট, তার সার্ভার। তো হয়তো কি যে আমরা তার সাইটের যে ডোমেইন আছে, তার সাইটের যে ডোমেইন আছে, এই ডোমেইন গুলো আমরা ইনফরমেশন গুলো বের করবো। বাট ভিকটিম কিন্তু সে জানতে পারবে না যে তার সার্ভারে কিন্তু বুঝতে পারবে না যে তার ডোমেইনের মধ্যে, ডোমেইন থেকে ইনফরমেশন নেওয়া হইতেছে বা এরকম কিছু। যখন আমরা সার্ভারে হিট করবো, সার্ভার থেকে ইনফরমেশন নিব, তখন সে সার্ভার জানতে পারবে যে আমি সার্ভার থেকে ইনফরমেশন গুলো নিতেছি। তো বিষয়টা একটু ক্রিটিক্যাল, বাট হচ্ছে যে বুঝলেই বুঝবেন, ঠিক আছে? এখানে হচ্ছে যে আমি এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে, বা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ রিকগনাইজেশন নিয়ে। তো এখানে প্যাসিভ রিকগনাইজেশন মূলত হচ্ছে যে ডোমেইন নেম, বা হচ্ছে যে একটা সিস্টেমকে দূর থেকে দেখে যে ইনফরমেশন গুলো গ্যাদার করা যায়, এটা হচ্ছে যে প্যাসিভ রিকগনাইজেশন। লাইক হচ্ছে যে ডোমেইন নেম থেকে যে ইনফরমেশন গুলো গ্যাদার করা যায়, ওইটা হচ্ছে যে প্যাসিভ রিকগনাইজেশন। আর অ্যাক্টিভ রিকগনাইজেশন হচ্ছে যে ওইটার মধ্যে যে সার্ভার আছে, বা সার্ভার যে ইনফরমেশন গুলো আছে, কোন সার্ভারে হোস্ট করা আছে, বা এই যে ডিটেলস ইনফরমেশন গুলো, এইগুলো ডিটেলস বলতে যে এরকম একদম পুরোপুরি ডিটেলস এরকম না, মানে সে জানতে পারবে, কিছু বিষয় জানতে পারবে। ওয়েব সার্ভার বুঝতে পারবে যে আমাকে স্ক্যান করা হচ্ছে, বা আমরা ডিরেক্ট ওয়েব সার্ভারেই স্ক্যান করব। ওইটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ রিকগনাইজেশন। তো আশা করি অ্যাক্টিভ আর প্যাসিভ রিকগনিশন ক্লিয়ার। এরপর আমি যদি বাস্তব উদাহরণ দিই, ধরেন হচ্ছে যে আপনি একটা স্কুল,
স্কুল সম্পর্কে, মানে একটা স্কুল সম্পর্কে আপনি একটা ধারণা জানতে চাচ্ছেন। তো স্কুলে যাওয়ার পরে আপনি দেখলেন যে স্কুলটা হচ্ছে যে 5 তলা বা 6 তলা বিল্ডিং আছে, অ্যান্ড স্কুলের মধ্যে হচ্ছে যে আহ, এতগুলা রুম আছে, অ্যান্ড স্কুলে লেখা আছে যে প্লে থেকে হচ্ছে যে 5 পর্যন্ত পড়ানো হয়। তো এই যে বিষয়গুলো দূর থেকে যে আপনি দেখতেছেন, এই বিষয়গুলো হচ্ছে যে পেসিভ রিকগনিশন। এখন কথা হচ্ছে যে এই স্কুলে স্টুডেন্ট কতজন, তারপর হচ্ছে যে স্কুলে কার রুল নাম্বার, মানে কোন ক্লাসের রুল, মানে কোন ক্লাসে কার রুল নাম্বার এক, এই স্কুলে এই স্কুলে ফ্যাকাল্টি মেম্বার কতজন আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি যদি স্কুলের ভিতরে না ঢুকেন তাহলে কি আপনি জানতে পারবেন? জানতে পারবেন না। আপনি যদি অন্য জনের কাছে জিজ্ঞেস করেন, সেও স্কুলের ভিতরে কানেক্টেড হয়েই কিন্তু সে আপনার ইনফরমেশন গুলো দিবে। তো আপনি যেহেতু স্কুলের ভিতরে ঢুকছেন, তার মানে হচ্ছে আপনি যার কাছ থেকে ইনফরমেশন জানতে চাচ্ছেন সেও জানতেছে যে আপনি তার কাছ থেকে ইনফরমেশন জানতেছেন। তো এটা হচ্ছে যে আপনার একটি রিকগনিশন। ক্লিয়ার এবার? জি। ওকে। তো আমরা এখানে প্যাসিভ রিকগনিশনের বেশ কিছু টুলস আমরা ব্যবহার করতে পারি। কুইজ লুকআপ আছে, এনএস লুকআপ আছে, গুগল ডর্কিং আছে। তো এই টুলস গুলা দিয়ে মূলত হচ্ছে যে আমরা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারি। এটা আহ, মানে ডোমেইন নেম বা হচ্ছে যে এরকম কিছু, এটা আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। এন্ড অ্যাক্টিভ রিকগনিশনে মূলত হচ্ছে যে এই যে মূলত হচ্ছে যে মেইন কাহিনী, যে পোর্ট স্ক্যানিং, যে কি কি পোর্ট ওপেন করা আছে সার্ভারের মধ্যে, তারপর হচ্ছে যে নেটওয়ার্ক ম্যাপিং, তারপর হচ্ছে যে ভালনারেবিলিটি স্ক্যানিং, ব্যানার গ্রাবিং। তো এই যে এই বিষয়গুলা, আচ্ছা এটা আমি একটু জুম করে নিই, হ্যাঁ। এই যে এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ রিকগনিশনের মধ্যে পড়ে। পোর্ট স্ক্যানিং মানে কি, যে আমরা মেশিনের আইপি অ্যাড্রেসটা পাওয়ার পরে, আমরা যে হচ্ছে যে ডোমেইন নেম থেকে যে আমরা ইনফরমেশন গুলো কোথায় হোস্ট করা আছে, ওই হোস্টের যে আইপি অ্যাড্রেস আছে, ওই আইপি অ্যাড্রেসটা পাওয়ার পরে আমরা কি করি, আমরা হচ্ছে যে ওইটার মধ্যে কি কি পোর্ট ওপেন করা আছে। ও পোর্ট মানে হচ্ছে বলতে গেলে দরজা। ঠিক আছে, পোর্ট হচ্ছে যে একটা দরজা। তো পোর্ট নিয়ে আমি যদি বেসিক, যেহেতু ক্লাসটা বেসিকই, আমি সবাই এখানে বেসিক ধরে নিলাম, তো এই জন্য আমাদের হচ্ছে যে বেসিক থেকে আমাদের আলোচনা করতে হবে। পোর্ট মানে কি, পোর্ট মানে কি, কারো কি কোনো আইডিয়া আছে বা ধারণা আছে? এনিওয়ান? না স্যার, ধারণা নেই। ওকে। পোর্ট নিয়ে আচ্ছা, পোর্ট তেমন কিছু না, বাট হচ্ছে যে পোর্ট দিয়ে আসলে আইডেন্টিফাই করা হয়। পোর্ট মানে হচ্ছে যে প্রোটোকল। ঠিক আছে। তো প্রোটোকল হচ্ছে বিভিন্ন টাইপের প্রোটোকলস হয়। ওএসআই লেয়ারটা যখন আমরা কমপ্লিট করব, তখন যারা নেটওয়ার্কিং এর ক্লাস আগে করছেন তারা মূলত এই পোর্ট নিয়ে আপনারা জানেন। তো এসটিডিপি এর পোর্ট যেমন হচ্ছে 80, তারপর হচ্ছে এসএসএস এর পোর্ট হচ্ছে যে আপনার মেবি, সরি, এফটিপি এর পোর্ট হচ্ছে মেবি হচ্ছে যে 22। এরকম টাইপের বিভিন্ন পোর্ট আছে, যেগুলো হচ্ছে যে রাস্তা। এই পোর্ট গুলা দিয়ে বোঝা যায় যে আসলে কি কি সার্ভিস রান করা আছে ওই ওয়েব সার্ভারে, পোর্ট গুলা দিয়ে। পোর্ট আইডেন্টিফাই করার মাধ্যমে বোঝা যায় যে কি কি সার্ভিস রান করা আছে। তো আমরা যদি হচ্ছে যে একটু গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি ও এস আই মডেল, ওএসআই মডেল, তাইলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে মূলত কিভাবে কাজ হয়। আহ, এটা আমরা হচ্ছে যে একটু বড় করি, ইউটিউবে নিই। এন্ড আমরা যদি হচ্ছে যে পোর্ট, অল, PORT, পোর্ট লিস্ট। ওকে। আর এখানে হচ্ছে যে আমাদের এইটা। তো আমরা যে ওএসআই মডেল লেয়ার মূলত কাজ করে এখানে নেটওয়ার্কিং এর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এখানে চলে আসতেছে। তারপরেও হচ্ছে যে আমরা যেহেতু বেসিক ক্লাস করতেছি, ওই জন্য হচ্ছে যে আমরা নেটওয়ার্কিং এর হালকা পাতলা বেসিক আমরা একটু ধারণা নিই। এটা হচ্ছে যে কানেকশন তৈরিতে বা কমিউনিকেশন বিল্ড আপ করতে ওএসআই মডেল লেয়ার কাজ করে। কমিউনিকেশন বলতে যে আমরা যে একজনের সাথে আরেকজন মেসেজিং করতেছি, বা হচ্ছে যে জুমে যে আপনারা যে ক্লাসে যে জয়েন করছেন, এখানে কি একটা কমিউনিকেশন সিস্টেম কাজ করতেছে।
তো এই কমিউনিকেশন সিস্টেমটা মূলত হয় হচ্ছে যে ওএসআই মডেল লেয়ার, ওএসআই মডেল লেয়ারের মাধ্যমে। তো আমাদের ফার্স্টে কি থাকে, ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে কি থাকে, যে হচ্ছে যে একটা কানেকশন থাকে, যেমন হচ্ছে যে ল্যান বা হচ্ছে যে এই টাইপের কিছু, ল্যান টাইপের বা হচ্ছে যে এরকম এরকম কিছু একটা থাকে ফিজিক্যাল লেয়ারে। দেন হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেসিং বা ডাটা লিঙ্ক লেয়ার, যেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ার বা হচ্ছে যে ডাটা গুলা হচ্ছে যে লিঙ্ক আপ করে বা হচ্ছে যে দেখে, আপনি যেটা বলতেছিলেন যে ম্যাক অ্যাড্রেস তো পায়, বা আপনারা যেটা বলতেছিলেন ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। তো এখানে ডাটা লিঙ্ক লেয়ারে মূলত হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসটা প্রোভাইড হয় বা ম্যাক অ্যাড্রেসটা থাকে। তো এখানে দেওয়া আছে কি কি ট্রান্সমিশন হয়। ওকে। তো তারপরে আছে কি নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কি আছে, যে রাউটার আছে বা সুইচ আছে, এরকম কিছু। তো তারপর হচ্ছে যে ট্রান্সপোর্ট লেয়ার। এই ট্রান্সপোর্ট লেয়ারে মূলত হচ্ছে এন্ড টু এন্ড কানেকশন হয়, মানে ট্রান্সপোর্ট লেয়ারে ডাটাগুলা ট্রান্সফার করার জন্য প্রস্তুত হয়। দেন হচ্ছে যে সিজন লেয়ার। সিজন লেয়ারে ডাটাগুলা আদান প্রদান বা হচ্ছে যে এটাতেও হচ্ছে যে বিভিন্ন ইয়ার উপরে কাজ করে, যেমন হচ্ছে যে প্রোটোকলের উপরে কাজ করে এগুলা। তো আমরা এখানে ট্রান্সপোর্ট লেয়ারে মূলত কাজ হয়, এখানে দেখেন কি কি প্রোটোকল ইউজ হয়, টিসিপি, ইউডিপি, তারপর এসএসএল, টিএসএল। এইগুলো দিয়ে আসলে এই ট্রান্সপোর্ট লেয়ারটা কাজ করে, 4 নম্বর লেয়ারটা। এন্ড সিজন লেয়ারটা কাজ করে হচ্ছে যে টিসিপি, শিপ, লাইক হচ্ছে যে সিজন লেয়ারটা বিভিন্ন ধরনের কলিং বা হচ্ছে যে জুমের যে মিটিং, এই অ্যারেঞ্জমেন্ট করার জন্য সিজন লেয়ারটা কাজ হয়। এখানে যে শিপ যে প্রোটোকলটা আছে, এই শিপ প্রোটোকলটা মূলত ব্যবহার হয় ভয়েস কলিং এর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, অনেক কিছু বলা লাগে, যাই হোক। প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে মূলত হচ্ছে যে ইমেজ ফাইল, অডিও, ভিডিও, এগুলা আদান প্রদান হয় এই লেয়ারে। দেন হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে যে আমরা বিষয়গুলো দেখতে পারি। তো এইখানে দেখেন বিষয়গুলো যদি আমার আবার ওভারভিউ করি, এখানে ফিজিক্যাল লেয়ারে থাকে কি, যে বিভিন্ন টাইপের ল্যান্ডলাইন বা হচ্ছে যে এরকম টাইপের কিছু, এখানে নিচে এগুলো লেখা আছে লাইনের টাইপ গুলা। দেন আছে যে ডাটা লিঙ্ক লেয়ার। এখানে হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস বা হচ্ছে যে এই টাইপের কিছু থাকে এখানে ডাটা লিঙ্ক লেয়ারে। দেন হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ার। এখানে হচ্ছে যে কি থাকে, আইপি থাকে। ঠিক আছে। আমরা যদি ভালো করে দেখি, ডাটা লিঙ্ক লেয়ারে থাকে হচ্ছে ম্যাক, আর নেটওয়ার্ক লেয়ারে থাকে কি, আইপি থাকে। আইপিটা কিসের মাধ্যমে আসে, ওয়াইফাই বা রাউটার এই টাইপের কিছুর মাধ্যমে। সরি, এখানে ফিজিক্যাল। আচ্ছা। তো এরপরে হচ্ছে যে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে যে ইউডিপি, টিসিপি, এসএসএল, টিএসএল যে সার্টিফিকেট কানেকশন গুলো হয়, এগুলা হয়। সিজন লেয়ারে হয় হচ্ছে যে শিপ বা হচ্ছে যে টিসিপি, আরটিপি, এগুলো বিভিন্ন প্রোটোকল আছে। প্রোটোকল গুলোর পরিচিতি আমরা যখন দেখবো, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। দেন প্রেজেন্টেশন লেয়ারে এইচটিএমএল, ডক্স, জেপিজি, এমপি3, এই টাইপের যে এগুলো আছে, এগুলা কমিউনিকেশন করে। অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। তো মূলত এই 7টা লেয়ার নিয়ে আসলে ওএসএ মডেল তৈরি হয়েছে। ওএসআই মডেল নিয়ে আরো আছে। ওএসআই মডেল নিয়ে যদি আমি এখানে বেসিক বা হচ্ছে যে হালকা ধারণা দিলাম, ওএসআই মডেল নিয়ে আমরা যদি ক্লাস করি, তাহলে পুরোপুরি একটা ক্লাসই নেওয়া যায় ওএসআই মডেল নিয়ে। তো আমরা চলেন পোর্ট গুলা এখানে দেখে আসি। এফটিপি পোর্ট। এফটিপি পোর্ট হচ্ছে যে 21। আমি হয়তো ভুল বলছিলাম, আমি এসএসএস পোর্টটা বলছিলাম 22। এফটিপি পোর্ট হচ্ছে যে 21, এটা হচ্ছে যে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপির ফুল মিনিং হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএসএস, এসএসএস হচ্ছে 22, এটা হচ্ছে যে সিকিউর শেল। আপনারা জাস্ট এই বিষয়গুলো জাস্ট মনে রাখেন, তাইলেই হবে। তারপরে হচ্ছে যে টেলনেট। টেলনেট হচ্ছে যে টেলনেট সার্ভিস, এখানে 23 ব্যবহার হয়। তারপর এসএমটিপি, এই প্রোটোকলটা হচ্ছে যে মেল যে আছে, ইমেল অ্যাড্রেস যে আছে, ইমেল ট্রান্সফার করা, আদান প্রদান করা, এইগুলা মূলত হচ্ছে যে এই পোর্টে কাজ করে। এই পোর্ট মানে একটা সিস্টেমে যদি এই পোর্ট গুলো ওপেন করা থাকে, তখন আমরা বুঝতে পারবো যে এইখানে এই ভার্নারেবল গুলো থাকতে পারে বা এই সার্ভিস গুলো রান থাকে। তো স্ক্যানিং করে মূলত দেখে যে আসলে কি কি পোর্ট ওপেন করা আছে, বোর্ড পোস্ট এর মাধ্যমে বা যে কোনো মাধ্যমেই তারা স্ক্যান করে ওয়েবসাইটের অ্যাড্রেসের লাস্টে হচ্ছে যে এই পোর্ট গুলো অ্যাড করে দেয়। অ্যাড করে দেখে যে যদি 21 হয়, তাহলে হচ্ছে যে এফটিপি সার্ভার, বলে যে এফটিপি সার্ভার প্রিন্ট করে, যেটাতে এফটিপি সার্ভার রান করা আছে। যদি 22 হয়, বলে যে এসএসসি সার্ভার রান করা আছে। বিষয়গুলো হচ্ছে এরকম। তো এখন এই যে সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলোর উপরে কিন্তু ভাগ আছে। তো বিভিন্ন ভার্সন, আমি যদি এখানে এফটিপির ভাগ লিখে সার্চ করি, এফটিপি ভাগ,
বা হচ্ছে যে বানারেবল, BER, আর আচ্ছা, বানারেবল বানানটা আমি BUN, এই যে বানারবিটিস। তো এই বানারবিটিস গুলো আমরা যদি দেখি এফটিপির কি কি বানারবিটিস আছে, এখানে হচ্ছে যে অনেকগুলা আর্টিকেল আমরা পাবো। এখানে হচ্ছে যে বানারবিটিস লিস্ট গুলো আমরা যদি দেখি, এখানে ওল্ড যে ভার্সনগুলো থাকে, এই ভার্সনগুলোতে মূলত বেশি বানারবিটিস থাকে। আমরা যদি এখানে এক্সপ্লয়েট ডিবি লিখে সার্চ করি, EXPOLOIT ডিবি লিখে যদি সার্চ করি, তাহলে এখানে এই যে দেখেন এফটিপি সার্ভারের উপরে কি কি ধরনের বাগ আছে, যে রিমোট কোড এক্সিকিউশন আছে। তো এখানে মাল্টিপল ভালনারেবিলিটিস আছে, অনেক ধরনের ভালনারেবিলিটিস আছে এরকম সার্ভারের মধ্যে। এফটিপি, শুধু এফটিপি না, বাকি যে সার্ভার গুলো আছে সবগুলা সার্ভারে এরকম ভালনারেবল আছে। এই ভালনারেবল গুলো কাজে লাগায় কি করা লাগে আমাদের, আমাদের পোস্ট এক্সপ্লোরেশন বা হচ্ছে যে এক্সপ্লোরেশন করা লাগে। তো এটাই মূলত হচ্ছে আমরা স্ক্যান করি। তো এখানে শুধু এফটিপি না, এসএসএস ও ভালনারেবল থাকতে পারে, টেলনেটও ভালনারেবল থাকতে পারে, এসএমটিপি তেও ভালনারেবল থাকতে পারে। তো এখানে PO3, এখানে এই যে পোর্ট গুলো আছে, দেন মাইস্কুলের পোর্ট হচ্ছে যে এটা মাইস্কুল তো জানেন যে ডাটাবেস ওয়েবসাইটের, তো এই পোর্ট গুলা কিন্তু রান থাকে। তো আপনারা একজন বলছিলেন যে হচ্ছে যে আমাদের ডকারটা অনিয়ন্ত্রিত যখন আমরা হচ্ছে ইনস্টল দিই, তখন ডকার টকার এইগুলা সবগুলাই হচ্ছে যে বন্ধ হয়ে যায়। মূলত তারা এই সবগুলা সিকিউর, মানে হচ্ছে যে কানেকশন যেন তৈরি করতে না পারে, কানেকশন যেন বিল্ড করতে না পারে, ওই জন্য তারা ওইগুলো অফ করে দেয়। অফ করে দেয়, একটা হচ্ছে যে একটা এনোনিমাস একটা সিস্টেম প্রোভাইড করে অনিয়ন্ত্রিত, যেন নিজের সব ইনফরমেশন হাইড থাকে। তো এটা হচ্ছে যে মূল বিষয় এখানে। যদি পোর্ট গুলা নিয়ে সবগুলো নিয়ে আলোচনা করি, অনেক সময়ের ব্যাপার, আমাদের পোর্টের বিষয় না, আমাদের হচ্ছে যে আমরা কই আসছিলাম। দেখেন বিষয়গুলো একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড, যে একটা বিষয় নিয়ে কাজ মানে এক্সপ্লেন করতে গেলে আমাদের কি পর্যন্ত বেসিক জানা লাগে। তো এখন আপনি যদি বলেন যে নর্মালি, বা কেউ যদি বলে যে ফেসবুক হ্যাক, এই হ্যাক সেই হ্যাক, ইমো হ্যাক, হোয়াটসঅ্যাপ হ্যাক, তো ফেসবুক হ্যাক তো একটা সার্ভিসে রান হইতেছে না, বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, তারপরে এরা তো শুধু ওইভাবে রান হইতেছে না, আমাদের হ্যাক করতে হবে মূলত ওইভাবে। তো অনেকেই ফিশিং করে। তো এখন এই যে বার্নারবল গুলো আছে, ধরেন যে যে বার্নারবল গুলো আমি যে পোর্ট গুলো দেখাইছি, এই পোর্ট গুলো যদি একটা সিস্টেমে থাকে, থাকার পরে আমরা যে বার্নারবল গুলা পাইলাম, এখানে ধরেন যে এফটিপির বার্নারবল আমরা পাইছি হচ্ছে যে এক্সপ্লয়েট ডিবিতে, হচ্ছে যে এই বার্নারবলটা পাইছি। তো এই বার্নারবলটা এক্সিকিউট করার জন্য তো কি পরিমাণ নলেজ আমাদের গ্যাদার করতে হচ্ছে, বিষয়টা কি বুঝতেছেন? বাট আমরা যদি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতাম, Facebook.com এর মতো একটা ফিশিং সাইট তৈরি করতাম, দেন হচ্ছে যে এখানে লগ ইন করলো ব্যক্তি, আমরা পাসওয়ার্ড পাই গেলাম, ওটা কি হ্যাক বলে ওটারে? বলেন তো, আপনারা এখন বলেন, ওটা কি মূলত হ্যাক কিনা? ওইটা হ্যাক না না স্যার, ওইটা না পারফরমেন্স না, করার ওইটা তো হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওই জায়গায়। তো ওইগুলা জাস্ট, আমি বললাম না যে ক্লাসগুলো করার পরে, আপনি ফুল ক্লাসগুলো করার পরে তখন যে বাকি যে বিষয়গুলো আছে, তখন ওই বিষয়গুলো হ্যাকি মনে হবে না, মনে হবে যে এগুলো নর্মাল বিষয়। তো এই যে এই বার্নার গুলা আমরা কাজে লাগায় যখন একটা সিস্টেমের অ্যাক্সেস নিব, বা অ্যাক্সেস নিতে গেলে আমাদের কি কি পরিমাণের যে আহ, কষ্ট বা হচ্ছে যে পরিশ্রম ধৈর্য ধরা লাগে, এইগুলা যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো। দেন বাকি কাজগুলো আমাদের কাছে একদম মনে হবে যে এইগুলা হুদাই। তারপরে আমি দেখাবো, সমস্যা নাই, ওইটা ভাইবেন না যে আমি দেখাবো না কোনো কিছুই, বাট আমি সবকিছুই হচ্ছে আপনাদের দেখাবো। বাট হচ্ছে যে আমরা আগে বেসিক গুলো আগে ক্লিয়ার করি। ওকে। তো আহ, তো আমরা হচ্ছে একটিভ রিকন দেখলাম, এন্ড একটিভ রিকনে আমরা বিষয়গুলো আমরা একটু আয়ত্ত করতে পারলাম, যে কেমনে কি আমাদের কি ছিল ইনুমেরেশন। ইনুমেরেশনটা আমরা আজকে দেখবো। ইনুমেরেশন, ইনুমেরেশনটা মূলত ওই যে ওয়ান কাইন্ডস অফ, যে হচ্ছে যে পেসিভ রিকনের মতোই। তো ওইখানে মূলত হচ্ছে যে বিভিন্ন টুলস ব্যবহার করে। আমরা তো হচ্ছে যে আমরা যদি এগুলো ধাপে ধাপে, এখানে তো ধাপে ধাপে দেওয়া হয়েছে তাই না? তো আমরা আসলে লুট নিতে পারতেছি বিধায় আমরা বিষয়গুলো হচ্ছে যে একসাথে দেখতেছি। তো আমরা এই যে এখানে এফটিপি সার্ভিস গুলো যে পাইলাম, ধরেন যে আমি একটা স্ক্যান করে একটা সার্ভারে আমি এখানে এফটিপি সার্ভারটা ওপেন পাইলাম।
এখন এই এফটিপি সার্ভারের ভার্সন করতো, এই এফটিপি সার্ভারে কি আসলে বাগ আছে কিনা, যে ভার্সন আছে বাগটা কি আছে কিনা, তো এই বাগটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা বের করা, এটা হচ্ছে যে ইনুমেরেশনের কাজ।